আমার প্রিয় ছাত্ররা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তোমরা 2020 সালে যারা অষ্টম শ্রেণীতে পড়ছিলে, আজ তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এবং এই নবম শ্রেণীতে আমি প্রথম দিন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করেছিলাম। কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট আলোচনা করার আগে আমাদের ফরাসি বিপ্লবের আগের ঘটনা, ফরাসি বিপ্লব সম্পর্কে এইসব কিছু না জানলে নেপোলিয়ানকে ঠিক ভালোভাবে আমরা চিনতে পারবো না। তাই প্রথমেই আমরা সেই ফরাসি বিপ্লবী আমাদের ফিরে যেতে হবে এবং ফরাসি বিপ্লবকে ভালোভাবে পর্যালোচনা করার পর তারপর আমরা ফের নেপোলিয়ানের কাছে ফিরে আসবো। কিন্তু এখন আমি তোমাদের ফরাসি বিপ্লবে দার্শনিকদের যে ভূমিকা, যে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের যে অবদান বা ভূমিকা, এই সম্পর্কে আমি তোমাদের কাছে আলোচনা করব। এবং তোমরা দেবাশিস বাবু, মহেশ্বর বাবু, নিশ্চয়ই ওনারা প্রাক ফরাসি বিপ্লব মানে ফরাসি বিপ্লবের আগে ফরাসি জনগণ, ফরাসির সমাজ কিভাবে বিভক্ত ছিল, কত ভাগে বিভক্ত ছিল, তাদের অবস্থা কেমন ছিল, সেই সম্পর্কে হয়তো তোমরা অবগত হয়েছো। আমি তোমাদের মানে ফরাসি বিপ্লবের পশ্চাতে যে দার্শনিকদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো। মানসিক প্রস্তুতি বা বিপ্লব মনস্কতার পশ্চাতে ভাব জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও জ্ঞানদীপ্ত লেখক বা দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স ছিল অষ্টাদশ শতাব্দী ফ্রান্স ছিল অষ্টাদশ শতাব্দী ফ্রান্স ছিল মানে বিপ্লবের পীঠস্থান। এবং সেই সময় কিন্তু অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে যে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়, সেটা তোমরা আগেই জেনেছো। আর এই জ্ঞানদীপ্তি প্রজ্বলিত করেছিলেন ফরাসির কতগুলো দার্শনিক। সেই দার্শনিকগুলো হলেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো, কুয়েসনে প্রমুখ খ্যাতিনামা দার্শনিক। এই দার্শনিকগণ সমকালীন ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের দুর্নীতি ও বৈষম্যের কঠোর সমালোচনা করে জনগণকে নিজ অধিকার সম্পর্কে সচেতন করে। ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা পুরাতন শাসন ব্যবস্থার ভিত্তিকে বল করে তোলে। এখন এই ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমি একে একে একটা করে দার্শনিকদের নাম বলছি এবং তাদের যে মানে অবদান, সেইগুলো আমি তোমাদের কাছে আলোচনা করব। প্রথমে যে দার্শনিকের কথা বলবো তিনি হলেন মন্তেস্কু। অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে অগ্রণী মানে ভূমিকা গ্রহণ করেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। পেশায় আইনজীবী মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব লজ গ্রন্থে রাজার দৈব সত্য নীতির সমালোচনা করে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, বিচার ও শাসন বিভাগের পৃথকীকরণের দাবি করেছিলেন। মন্তেস্কুর আরেকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার। এই গ্রন্থে তিনি তদানীন্তন ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এরপর
যে দার্শনিকের কথা বলবো তিনি হলেন ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি তথা ইউরোপীয় সাহিত্য জগতের প্রখ্যাত দার্শনিক ছিলেন ভলতেয়ার। একাধারে তিনি ছিলেন যুক্তিবাদী, কবি, নাট্যকার ও ব্যঙ্গাত্মক লেখক। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। প্রজাহিতৈষী রাজতন্ত্রের সমর্থক হয়েও তিনি ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের সমালোচনায় মুখর ছিলেন। ভলতেয়ারের দুটি গ্রন্থ, যেমন একটি হলো কাঁদিদ ও অপরটি হলো লেতর দ্য ফিলোজফিক, জনগণকে বিশেষ অনুপ্রাণিত করে। আচ্ছা, এরপর আমি যে দার্শনিকের কথা বলবো তিনি হলেন রুসো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক দার্শনিক ছিলেন রুসো। তাকে ফরাসি বিপ্লবের জনকও বলা হয়। রুসো ছিলেন নতুন সমাজ গঠনের পথপ্রদর্শক। তার মতে মানুষ স্বভাবত সৎ ও সুখী, কিন্তু সমাজে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজ কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, একটা অশান্তি সৃষ্টি করে, সেইটা তিনি তুলে ধরেছেন। রুসো তার সামাজিক চুক্তির মতবাদ বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলেন যে মানুষের ব্যক্তি, মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে তারা রাষ্ট্র ও সমাজ গঠন করবে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। জনগণের ইচ্ছা অনুসারে চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করবে এবং স্বৈরাচারী রাজাকে জনগণ পদচ্যুতও করতে পারবে। রুশোর আদর্শ ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, অর্থাৎ মানুষকে, অর্থাৎ জনগণকে নিয়ে তিনি যে একটা রাষ্ট্র গঠনের কথা বলেছেন, সেই রাষ্ট্র গঠন সম্পর্কে তার যে একটা গণতন্ত্রের ভাব মনে প্রকাশিত হয়েছে, এই সামাজিক চুক্তির মতবাদ গ্রন্থে তিনি তা ভালোভাবে উল্লেখিত করেছেন। এরপর বিশ্বকোষ রচয়িতা। বিশ্বকোষের অন্যতম রচয়িতা ছিলেন দিদেরো এবং দ্য এলেমবার্ট। এই গ্রন্থটি রাষ্ট্র, সমাজ ও ধর্মীয় জীবনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ফিজিওক্র্যাটস। অষ্টাদশ শতাব্দীতে অর্থনৈতিক চিন্তার জগতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল কুয়েসনে ও তার অনুগামী একদল অর্থনীতিবিদ, যাদের আমরা ফিজিওক্র্যাট নামে চিনি। এরা জনগণের অর্থনৈতিক জীবনে সরকারের কঠোর নিয়ন্ত্রণের বিরোধী ছিলেন। সমকালীন মার্কেন্টাইল মতবাদের বিরোধিতা করে এরা অবাধ বাণিজ্য নীতির সমর্থন করেছিলেন, যা উদার অর্থনৈতিক মতবাদ বা লেসে ফেয়ার নামেও পরিচিত ছিল। এখন ফরাসি বিপ্লবের পশ্চাতে যে দার্শনিকদের যে ভূমিকা, সেই সম্পর্কে ঐতিহাসিকদের কি মত, সেটা আমরা এবার একটু দেখব। এডমন্ড বার্ক, সাতোব্রিয়া, জুলস মিশেল প্রমুখ ঐতিহাসিকদের মতে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ছিল দার্শনিকদের ষড়যন্ত্রের ফল, যা পুরাতন তন্ত্রের ভিত্তিকে দুর্বল করে তুলেছিল। আবার ঐতিহাসিক তেইন বলেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। আবার রাইকারের মতে আবেগের প্রক্রিয়াই হলো বিপ্লবের কারণ। অন্যদিকে আরো কোনো ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা তারা কিছুই মনেই করেন না। ওদের মতে বা তাদের মতে
ফ্রান্সের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ও ধর্মীয় ব্যবস্থার মধ্যে ফরাসি বিপ্লবের কারণ নিহিত ছিল। ভলতেয়ার, মন্তেস্কু, রুসো প্রমুখ দার্শনিকদের সঙ্গে বিপ্লবের কোনো প্রত্যক্ষ যোগ ছিল না, বা তাদের তাদের রচনা জনসাধারণের বোধগম্যও ছিল না। এখানে আমরা পরিশেষে বলতে পারি যে ফরাসি দার্শনিকরা বৈপ্লবিক পরিবর্তনের ডাক দেননি, বা বিশেষ প্রত্যক্ষভাবে বা বিপ্লবেও মানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি। কিন্তু এ কথা সত্য যে শিক্ষিত বর্জুয়া শ্রেণীর উপর দার্শনিকদের রচনার বিশেষ প্রভাব ছিল। বর্জুয়ারাই ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এই সময় রাশিয়া ও অস্ট্রিয়ায় একই রকম আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি থাকলেও উদ্দীপিত করার মতো দার্শনিক রচনা না থাকায় সেখানে বিপ্লব হয়নি। সুতরাং এ কথা বলা যায় যে ফরাসি বিপ্লবে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণ দার্শনিকদের দ্বারা সৃষ্ট না হলেও প্রচলিত ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সমালোচনা করে দার্শনিকরা তার মধ্যে ফাটল ধরিয়েছিলেন। এরপর আমি তোমাদের কতগুলো প্রশ্ন দেব, 2 নম্বরের প্রশ্ন, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আর এই হচ্ছে ফরাসি বিপ্লবে বিভিন্ন দার্শনিকদের মতবাদ, যে যে মানে তাদের প্রভাবে, তাদের লেখনীর দ্বারা তারা জনগণকে উজ্জীবিত করেছিল, এবং যার পরবর্তী পরবর্তী পরবর্তীকালে 1789 খ্রিস্টাব্দে মানে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। আমি তোমাদের কতগুলো 2 নম্বরের প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। হ্যাঁ, যে প্রশ্নগুলো আমি তোমাদের এবার দেব, এইগুলো একটু দেখে রাখবে। ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা কি ছিল, এটা 2 নম্বর প্রশ্ন হয়। মানে দার্শনিকদের ভূমিকা কি ছিল, এটা 2 নম্বর প্রশ্ন হয়। এটা একটু দেখবে, যেহেতু এটা পড়ার সময় এটা দেখে নেবে। বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কিরূপ ছিল? ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজ ব্যবস্থা কিরূপ ছিল, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। সোরস লুই কেন স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন? আচ্ছা, এর পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত 4টি করের নাম উল্লেখ করো। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত 4টি করের নাম। এরপর হচ্ছে ফ্রান্সের জনগণ মেরি আন্তোয়ানেতকে ঘৃণার চোখে দেখতো কেন? এই প্রশ্নটা একটু। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রাজতন্ত্রের দুর্বলতা ফরাসি বিপ্লবের জন্য কতটা দায়ী ছিল? ফিজিওক্যাট কাদের বলা, বা ফিজিওক্যাটদের মূল বক্তব্য কি ছিল? এই প্রশ্নটাও একটু দেখে রাখবে। ফরাসি বিপ্লবের জন্য অর্থনৈতিক সংকট কতটা কতটা দায়ী ছিল? ফরাসি বিপ্লবের জন্য আমরা সোরস লুইকে কতটা দায়ী করতে পারি? প্রশ্নটাও। টেনিস কোর্টের শপথনামা কি? এরপরে হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বুর্জোয়া বিপ্লব বলিতে কি বোঝো? সামন্ততন্ত্রের বিলোপের ফলে কি কি কুপ্রথার অবসান ঘটে? সক্রিয় ও নিষ্ক্রিয় নাগরিক বলতে কাদের বোঝাতো? এই প্রশ্নটাও একটু দেখে রাখবে। এর পরের প্রশ্ন হচ্ছে ব্রাসউইক ঘোষণা কি? এর পরের 2 নম্বর প্রশ্নটা হলো পাদুয়ার প্রচারপত্র বা ঘোষণাপত্র কে কি উদ্দেশ্যে প্রকাশ করেন? সেপ্টেম্বর হত্যাকাণ্ড। পিল্লিজ ঘোষণা কি? গিলোটিন কি? এর আবিষ্কারক কে? এই প্রশ্নটা একটু দেখে রাখবে। ফ্রান্সের মহিলারা রুটি চায়,
এই দাবি নিয়ে কবে ভারসাই অভিমুখে যাত্রা করেছিলেন? এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এটাও একটু দেখে রাখবেন। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে সন্ত্রাসের শাসনকালে চারজন নেতার নাম লেখো। শ্বেত সন্ত্রাস কারা সৃষ্টি করেছিলেন? নতুন সংবিধান অনুযায়ী ফরাসি আইনসভায় কটি ও কোন কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল? এর পরের প্রশ্ন হচ্ছে ডাইরেক্টরির শাসন ব্যবস্থার অবসান কে করে? আরেকটা প্রশ্ন হচ্ছে পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো। আচ্ছা, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসাইনেট কি? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? ব্যক্তি ও নাগরিকের ঘোষণা দুটি শব্দ লেখো। ফ্রান্সের জাতীয় সভার সংবিধান সভায় রূপান্তরিত ঘটেছিল কিভাবে? প্রশ্নগুলো একটু দেখবে। আচ্ছা, মহা আতঙ্ক বলিতে কি বুঝো? এই প্রশ্নটাও দেখবে একটু। মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে লিখতে বলছে, এইটাও লিখবে। টাইট কি? ভলতেয়ার কে ছিলেন? তার একটি বিখ্যাত গ্রন্থের নাম। লেতর দ্য কেসে বলতে কি বোঝো? অভিজাত বিপ্লব কেন ঘটেছিল? রোবোস্পিয়ার কে ছিলেন? লাল সন্ত্রাস বলিতে কি বোঝো? ডাইরেক্টরি শাসন বলিতে কি বোঝো? সাকুলেট কাদের বলা হতো? কাদের বুর্জুয়াসি বলা হতো? কাদের ইন্টেন্ডেন্ট বলা হতো? লিভ্রো কি? শ্বেত সন্ত্রাস কি? টিপু সুলতানের সঙ্গে ফরাসি জ্যাকোবিন দলের জ্যাকোবিন ক্লাবের কি সম্পর্ক ছিল? জননিরাপত্তা সমিতি কি? অসিয়ারিজম বলিতে কি বোঝো? কে, কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন? প্রাক বিপ্লব ফ্রান্সে দোষী ব্যক্তিদের কি কারণে বাস্তিল দুর্গে বন্দী করা হতো? করভি ও ক্যাপিটেশন কি ছিল? ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হতো? তার লিখিত দুটি গ্রন্থের নাম। বাস্তিল দুর্গ কি? এর কবে পতন ঘটে? আচ্ছা, এর পরের প্রশ্ন জ্যাকোবিন কারা ছিলেন? এর পরের প্রশ্ন জিরোন্ডিন দল প্রসঙ্গে স্বল্প কথায় লেখো, লিখবে। আর সব শেষে বলি প্যারি কমিউন কি? এই প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো তোমরা একটু 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো দেখে রাখবে, দেখবে অধিকাংশই এর মধ্যে থেকেই সব মোটামুটি প্রশ্ন তোমরা করে ফেলতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং লেখাপড়া, এই লকডাউন তো আর নেই, মানে আমাদেরকে সমস্ত কিছু, স্কুলটাই খোলেনি, সমস্ত কিছুই মানে বাজার ঘাট চারদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এরই মধ্যে পড়াশোনাগুলো আমাদের ঠিকঠাক চালিয়ে যেতে হবে। ঠিক আছে।